This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সে রেডি থাকুক 4 তারিখের জন্য, কারণ এই মাটিতেই জন্ম আমার, নৈহাটির মাটিতে, নৈহাটির মাটিতেই আমার বেড়ে ওঠা, নৈহাটিতেই আমার সব। আর নৈহাটির মানুষ আমি তাদেরকে আমার দেবতার মতন দেখি। বলছে উত্তরসূরি না চিটিংবাজ, ভোটটা দিলেই সর্বনাশ। বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে সাধারণ মানুষ তথা নেতা নেত্রীদের মধ্যে বিভিন্ন ইস্যু এবং আবেগও কাজ করছে। কিন্তু এই মুহূর্তে যাকে পেয়ে গিয়েছি তিনি নৈহাটি বিধানসভার মনোনীত প্রার্থী সনদ দে। সরাসরি দাদাকে আমরা পেয়ে গিয়েছি। তার প্রথমেই জানতে চাইব, প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন, বিজেপিকে না সিপিএমকে? প্রায় গত মাসের 17 তারিখ থেকে শুরু করেছি, 1 মাস 6-7 দিন হয়ে গেল, আজও অবধি চোখে পড়লো না কে প্রতিদ্বন্দ্বী, বুঝতেই পারলাম না, কেউ আছে বলে মনে হয় না। অপরদিকে বিজেপি মনোনীত প্রার্থী তিনি বলছেন, যেখানে সনদ দে তিনি চ্যালেঞ্জ করছেন যে তিনি একজন ভাড়াটিয়া। তো আমি যে এইখানে ভাড়াটিয়া রূপে রয়েছি সেটা যদি তিনি প্রমাণ করে দিতে পারেন, কার্যত চ্যালেঞ্জের তোপ দাগছেন। আগামী 4 তারিখ সকাল 7টায় উনি ওই ভাড়া বাড়ির থেকে বেরোবে, আর আসবে না। নৈহাটির মানুষ ওনাকে ওই বারাকপুর থেকেই হাওড়ায় পাঠিয়ে দেবে, উনি আর নৈহাটি মুখ হবে না, ভাড়া বাড়ি আর আসতে হবে না। একটা কথা শোনা যায়, সাধারণ মানুষ বলুন কিংবা আমাদের মিডিয়ার মাধ্যমেও আমরা দেখতে পাই, অনেক সময় একটা কথা উঠে আসে যে যখন ভোট যত দ্রুত এগিয়ে আসে সাধারণ মানুষের কাছে জনসংযোগ প্রচার বলুন, নেতা নেত্রীদের দেখতে পাওয়া যায়, তার আগে কিংবা তারপরে তাদেরকে নাকি পাওয়া যায় না। কিন্তু সনদদের ক্ষেত্রে একটু কি ব্যতিক্রমী, সেটা একবার সনদদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব দাদা। না, আমার মেন কথা হচ্ছে যে আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। আপনি নিজেও একদিন চেষ্টা করে দেখবেন, রাত 2টো বলুন, রাত 3টে বলুন, রাত 4টে বলুন, আমাকে পাবেন, এক ফোনেই পেয়ে যাবেন। আমি দিনের বেলায় কোনো কারণে যদি কারোর ফোন ধরতে না পারি, আমার এটা অভ্যাস, আমি তাকে ব্যাক করি, যখনই ফ্রি হব আমি তাকে ব্যাক করি। সুতরাং আর এই মাটিতেই আমার জন্ম। একটু আগে যেটা বলেন ভাড়াটিয়া, আমি তো আর ভাড়াটিয়া না। তাই নৈহাটিতে একটা গান বেরিয়েছে, কে গেয়েছে আমি ঠিক জানি না, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি বলছে কি। সুতরাং এই মাটি নিয়ে আমার রকম কোনো টেনশন নেই। আমরা যখন গ্রাউন্ড জিরোতে সমীক্ষা চালাই, সাধারণ মানুষ থেকে সবজি বিক্রেতা একজন ভাই, প্রত্যেকের মুখে একটা কথা শোনা যায় যে সনদ দেখে পেতে হলে কখনো বা ওষুধের দোকানে পাবেন, কখনো বা পার্টি অফিসে পাবেন, কিংবা কখনো সনদ দে জনসংযোগে এলাকার মধ্যেই কোথাও একটা রয়েছেন। এই যে জনসংযোগটা, আপনি কি 365 দিনই কর্মব্যস্ততার মধ্যে বিশ্বাস রাখেন, নাকি ভোট যখন সামগ্রিকভাবে এগিয়ে আসে সেই সময়টাকে? আমার রুটিন হচ্ছে আমি রাত্রে 3টে ঘুমাই, 3টে ঘুমালেও 4টের সময় কারো ফোন আসলে ফোন ধরি। সকাল 8:30টায় আমি ঘুম থেকে উঠি, 8:30টায় ঘুম থেকে উঠে আমি ঠিক 9টার সময় আমার এই বৈঠকখানা, আমি এখানে বসি 11টা পর্যন্ত। প্রতিদিন আমি সাধারণ মানুষের সাথে তাদের প্রয়োজনে, যার যা প্রয়োজন আমি মেটাবার চেষ্টা করি। এখান থেকে বেরিয়ে আমি আমার দলীয় কার্যালয়ে, ওখানে 1 ঘন্টা থেকে 12টা, তারপরে আমি আমার নিজের ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যখন যেখানে যেতে হয় আমি যাই, ব্যবসার কাজে যাই। বিধানসভা যখন থাকে বিধানসভায় যাই। তারপরে রুটিন হচ্ছে আমি সন্ধ্যা 6:30টার থেকে আবার আমার যে দলীয় কার্যালয়, রাত 12টা পর্যন্ত আমি ওখানে থাকি। আমাকে পাড়ার চায়ের দোকানে পাবেন, সকালবেলায় এই নিচে তরকারির দোকান ওখানেও পাবেন, ওখানেও আমি বসে আড্ডা মারি। যখন যেখানে প্রয়োজন, আমার কোনো ভ্যানিটি নেই যে আমাকে 4 চাকায় যেতে হবে, আমি এমএলএ, আমি 2 চাকা নিয়ে ঘুরি। সারা নৈহাটিতে আমি নৈহাটির মানুষ জানে, দেখে, 2 চাকা নিয়েই ঘুরি। আর এই 2 চাকা নিয়ে ঘোরার অনেক সুবিধাও আছে। সুতরাং আমি এইভাবেই চলতে ভালোবাসি, আমি মানুষের সাথে থাকতে চাই। কর্মীদের সঙ্গে যোগাযোগ এছাড়াও যদি আমি ওয়ার্ড ভিত্তিক বলি, আপনার এলাকায় যে
কতটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড ভিত্তিক সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ, এই বিষয়টা যদি আমাদের জানান, কতটা কি রাখেন, নাকি যখন দরকার পড়ে তখনই যোগাযোগের বার্তা এসে যায়? একদম, আমিও যেমন, আবার আমার চেয়ারম্যানও ঠিক তাই। উনিও ওই সকালবেলায় ঘুম থেকে উঠে তার বাড়িতে সাধারণ মানুষের, যেহেতু পৌরপ্রধান, তার কাছে প্রচুর মানুষজন আসেন, এইসব কাজ করে সে পৌরসভায় থাকে। আবার সন্ধ্যার পরে পার্টি অফিস, সেও ওই রাত 11টা-12টা অবধি পার্টি অফিসে সময় দেয়, সাধারণ মানুষের কাজ করে। নৈহাটিতে আমাদের একটা সুবিধা আছে, আমরা মানুষের সাথে সারাটা বছর থাকি, সারা বছর সব সময়। শুধু আমার নৈহাটি শহর নয়, 31টা ওয়ার্ড নয়, আমার গ্রাম অঞ্চলেও 4টে পঞ্চায়েত আছে, যার যখন যে কোনো প্রয়োজন। এবং কেউ অভিযোগ করতে পারবে না যে আমি সনদের কাছে গেছি, দেখা করেনি, বা ওকে ফোন করেছি, ফোন দেওয়ানি, বা ওকে আমরা ডেকেছি আমাদের এই অনুষ্ঠানে, সনদ আসেনি। এই অভিযোগ কেউ আজ অবধি করতে পারেনি, পারবেও না, কারণ আমার চলাফেরা, আমার সব কিছু এই মানুষকে সাথে নিয়ে। এবারে যে বঙ্গের আমরা রাজনীতি দেখছি, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পড়ে রয়েছেন বঙ্গে, রীতিমতো কন্ট্রোল রুমে মনিটরিং তার চলছে, টার্গেট তাদের 177, 294টা আসন প্রথম ফেজ ভোট হয়ে গিয়েছে। অমিত শাহ বলছেন যে 100 আমরা পার করে ফেলেছি। আর ওদিক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সুপ্রিমো, তিনি জানাচ্ছেন 294টা আসনে প্রার্থী আমি। এই লড়াইয়ের সমীকরণটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন। আমি নিজেও যেখানে প্রচারে যাচ্ছি, যেখানে পথসভা করছি, আমার বক্তব্যের প্রথম কথাটাই হচ্ছে প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার নৈহাটিতেও তাই। তিনি আমাকে আশীর্বাদ করেছেন, তার প্রতীকটা আমাকে দিয়েছে মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমার দায়িত্ব তার বার্তা, তার প্রতীক মানুষের কাছে পৌঁছানো। আমার এখনও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে। আর পড়ে রইল যে বলছে 100 পেয়ে গেছে বিজেপি, তাদের নেতা শুভেন্দু অধিকারী 30,000-এর বেশি ভোটে হারছে নন্দীগ্রাম থেকে, এবং 93 থেকে 102 আসন তৃণমূল কংগ্রেস 152টার মধ্যে পেয়ে গেছে। নিশ্চিত থাকুন, 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই দুটো জেলার থেকে সরকার গঠন হয়ে গেল। বাকি বোনাস হিসাবে থাকছে নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা। বিজেপি ফিনিশ। ওই কে কার নাম বললেন রয়েছে বঙ্গে, সে বিজেপির 294টা প্রার্থীকে 4 তারিখ দিল্লি নিয়ে যাবে সঙ্গে। আগামী এই সেকেন্ড ফেজ অর্থাৎ 29শে এপ্রিল নৈহাটি বিধানসভাও তার মধ্যে পড়ছে। সেকেন্ড দফা, দ্বিতীয় দফার এই যে ভোট, একদিকে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ যে কোথাও ট্রাবল মঙ্গার বলুন বা ইন্টিমিডেশন যদি বলি, বুথ জ্যামিং, ছাপ্পা, এই কোনোভাবে রেয়াত করা হবে না। তো আগামী এই যে সেকেন্ড ফেজে নৈহাটি বিধানসভার যে ভোট হতে চলেছে, সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে? আমিও একমত, কোথাও কোনো রকম অশান্তি হোক, এটা আমিও চাই না, আমার দলও চায় না, আমার নেত্রীরও ইনস্ট্রাকশন আছে। কোনো রকম সমস্যা যাতে মানুষের না হয় সেই দিকে মাথায় রাখতে হবে। এখন সমস্যা হচ্ছে, আমার নৈহাটিতে আজ পর্যন্ত কোথাও কোনো ইনসিডেন্ট ঘটেনি, কিন্তু আমাদের একটা ভয় কাজ করছে। ভয়টা হচ্ছে বিরোধী প্রার্থী, তিনি থাকেন হাওড়ায়, তিনি নৈহাটির কিছু চেনে না। এখন তার উদ্দেশ্য, আমরা বিভিন্ন সোর্স মারফত খবর পাচ্ছি, তিনি বাঁশবেড়িয়ার থেকে বেশ কিছু দুষ্কৃতী এনেছেন এখানে নৈহাটির জান মোহাম্মদ ঘাট রোডে একটি বাড়িতে আছে। তারপর কিছু হোটেল ভাড়া নিয়েছে, দুষ্কৃতীদের রেখেছে ভিন রাজ্যের থেকে, অন্যান্য রাজ্যের, আসামের থেকে বেশ কয়েকজন এসে রয়েছে। হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে না। যে আপনারা কি এই বিষয়টা প্রশাসনকে জানিয়েছেন? একদম, আমি লিখিত জানিয়েছি যে আসামের থেকে বেশ কিছু এসছে, ঝাড়খণ্ডের কয়েকজন আছেন, কোন কোন হোটেলে, সব আমরা জানিয়েছি। এখন যেটা বলছিলাম, ভয় পাচ্ছে, এই বিজেপির প্রার্থীর বাড়ি হাওড়ায়, উনি চাইবে না যে নৈহাটি শান্তিতে থাকুক, উনি তো 4 তারিখ চলে যাবে, নৈহাটি একটা অশান্তিতে জড়িয়ে যাবে। এটা হচ্ছে ওনার পরিকল্পনা, যে অশান্তি পাকিয়ে দিয়ে আমি কেটে পড়ি, আমার আর দায়িত্ব কিছুই থাকলো না। বিজেপি প্রার্থীকে আপনি পেয়ে যাবেন, ওনাকে দেখা যায় প্রতিদিন রাত 9:30টার পরে নৈহাটি থানায়। এটা আশ্চর্যজনক, ওনার একটা হেভি পরিকল্পনা। বলছে সাধারণ মানুষ আমায় ভোট দেবে না, উনি বুঝে গেছে।
এখন ওই পুলিশ সন্ধ্যার পরে বা সারাদিন বিভিন্ন জায়গায় রেড করে, যারা মদ খাচ্ছে কোথাও, যারা যারা অ্যারেস্ট হচ্ছে, বা নৈহাটিতে নিষিদ্ধ পল্লী আছে, সেখান থেকেও যারা অ্যারেস্ট হয়, ওনার মাথায় কেউ দিয়েছে যে অ্যারেস্ট যারা হচ্ছে তাদেরকে যদি ছাড়িয়ে আনতে পারি, ছাড়িয়ে আনতে পারলে সেই ভোটারটা আমার কনফার্ম হয়ে গেল। এই নিষিদ্ধ পল্লীর থেকে ধরা পড়ছে, মদ খেয়ে ধরা পড়ছে, রাত 9:30টার সময় উনি থানায় চলে যাচ্ছেন, গিয়ে ওই থানার থেকে ওদেরকে ছাড়াচ্ছে, দাদা জিন্দাবাদ। আর উনি প্রেসের সামনে, বেশ কিছু চামচা প্রেস হয়েছে, যে প্রেসগুলো অর্জুন সিংয়ের থেকে পয়সা নিয়ে যারা এই সমস্ত করে, সে তাদেরকে উনি বাইট দিচ্ছেন বিজেপি করে বলে পুলিশ এদের অ্যারেস্ট করেছে। ক্রস কোয়ার্টারে ধরা পড়ছে, মদ খেতে গিয়ে ধরা পড়ছে, বলছে বিজেপি করে বলে পুলিশ এদের অ্যারেস্ট করছে, তাই আমি ছাড়াতে এসেছি। দেখবেন আজকাল তো চলে যাবেন, রোজ ওনার এটা রুটিন, থানায় গিয়ে বসে থাকা, নিষিদ্ধ পল্লী থেকে ধরা পড়লে ছাড়ানো। নিশ্চিত থাকুন 60,000 ভোটে উনি হারবে, 60,000। তার কনফিডেন্স লেভেলটা এতটাই হাই, যেখানে দাঁড়িয়ে তিনি কার্যত চ্যালেঞ্জ এবং তোপ দাগছেন, পরপর বিভিন্ন ইস্যু এবং দাবি দাওয়াতও রাখছেন, কিন্তু ভরসা রাখছেন আম জনতার ওপর। কারণ তিনি বড় একটা কথাই বলছে, আম জনতা নাকি সনদদের সাথেই আছে। কারণ 365 দিন তিনি কর্মী বলুন, সাধারণ মানুষ বলুন, তথা নেতা নেত্রী বলুন, সকলের সঙ্গে যোগাযোগ রাখেন। ভোট বাক্সে অর্থাৎ ব্যালট বাক্সে কতটা এর প্রভাব পড়ে এবং আজকের এই চ্যালেঞ্জের পরিমাপ কাঠিটা কি আসতে চলেছে সেদিকেও নজর রাখবো আমরা। ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ সুপার। নৈহাটি থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।